টালা থানা, তার আগে সন্দীপ ঘোষ, এই যে গ্রেপ্তার, এ তো দাবি মানাই হলো। এবং সিপি সেই সরানোর বিষয়টা, কালকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জয় হলো। আমি বলছিলাম এই পদক্ষেপ আগে নিলে কি খুব ক্ষতি হতো? বাংলার ছবিটা কি আরেকটু সম্মানজনক জায়গায় যেত? এটা তো মুখ্যমন্ত্রীর নিজের উদ্যোগে করা উচিত ছিল। এই দাবি করতে হবে কেন? মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। গোটা চিকিৎসা ব্যবস্থার, তার সঙ্গে জড়িত সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী। এই যে ঘটনা এতটা আলোড়ন সৃষ্টি করলো সমাজে, কেন এতটা আলোড়ন সৃষ্টি করার প্রধান কারণ হচ্ছে ঘটনার পর থেকেই পুলিশ এবং প্রশাসন কিছু আড়াল করতে চায়, এটা জনমনে স্পষ্ট হয়ে গেল। না হলে এত শক্তিশালী পিডাব্লিউডি কে কবে দেখেছে যে 3টে অর্ডার পেয়ে 5টায় অকুস্থলের সংলগ্ন অঞ্চল ভাঙচুর করতে যায়? এত শক্তিশালী পুলিশ কে কবে দেখেছে যে পুলিশ সন্ধ্যার পরে পোস্টমর্টেম করায়? যে পুলিশ একজন হাসপাতালের নার্সের, এই ডাক্তারের মৃতদেহ এতগুলো গাড়ির কনভয় করে, 40টা গাড়ির কনভয় করে তার বাড়িতে নিয়ে এসে শ্মশানে যায়, শ্মশানের ম্যানেজারকে আগে থেকে বলে রেখে দেয় যে এই ডেড বডিটা আসার সাথে সাথে চুল্লিতে ঢুকিয়ে দিতে হবে। এই সব কিছুর মধ্যে দিয়ে পুলিশ এবং প্রশাসন নিজেই স্পষ্ট করল যে তারা কিছু আড়াল করতে চায়। এটা যে কোনো সাধারণ মানুষ বুঝলো, আর মুখ্যমন্ত্রী বুঝলেন না। তাহলে এই কাজটার নেতৃত্ব পুলিশের পক্ষ থেকে কে দিলেন? নিশ্চিতভাবে টালা থানার ওসি, এবং টালা থানার ওসি ডাইরেক্টেড হলেন কার কার দ্বারা, বা উল্টো দিক থেকে স্বাস্থ্যের দপ্তরের ক্ষেত্রে নিশ্চিতভাবে সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষকে সহায়তা করলেন কারা কারা। এইটা বুঝে নিয়ে মুখ্যমন্ত্রী যদি নিজে প্রথমেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতেন, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন চালু করতেন, তার বিরুদ্ধে তদন্ত চালু করতেন, একই সঙ্গে টালা থানার ওসিকে বরখাস্ত করতেন, তার বিরুদ্ধে তদন্ত চালু করতেন, তাহলে সাধারণ মানুষ তারা ভাবত মুখ্যমন্ত্রী ঘটনাটায় নজর দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেটা করেননি, কিন্তু মানুষ তো বুঝেছে কিছু একটা ঘটেছে। ডাল মে কুচ কালা হ্যায়, সামথিং ইজ রং দেয়ার, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু হাইড সামথিং। দিস হ্যাজ বিকাম দ্য পিপলস রিয়েলাইজেশন। এই উপলব্ধিতে মানুষ পৌঁছে যাওয়ার পরে সেই মানুষ লড়াইয়ে নেমেছেন, আন্দোলনে নেমেছেন, এবং জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা নানানভাবে এই ঘটনার ঘাত প্রতিঘাতকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরে চলা ব্যাপক দুর্নীতি, সেক্স র্যাকেট, মেডিকেল বর্জ্য পাচার, থ্রেট কালচার, এই সব ইস্যুগুলো পর্যায়ক্রমে সামনে এসেছে। সুতরাং স্বাভাবিকভাবেই এত কিছু তো মানুষ জানতেন না। ব্যক্তিগতভাবে হয়তো আপনিও জানতেন না, হয়তো আমিও জানতাম না। তাহলে এই যে আমরা এত কিছু জেনে গেলাম যে আরজিকর হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য পাচার করে প্রতি মাসে 3 কোটি টাকা আয় হয়, জেনে গেলাম তো আমরা। এবার আরজিকরের সঙ্গে যদি একই জিনিস ধরে নিই আমি তর্কের খাতিরে যে বাকি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও ঘটে, তাহলে টাকার পরিমাণটা কোথায় যায়? তাহলে এই টাকাটা কোথায় যায়? টাকাটা তো আমার আপনার জনগণের টাকায় কেনা তো স্বাস্থ্য সামগ্রী। যে মেডিকেল আইটেমটা বর্জ্য হয়ে যাচ্ছে, একটা গ্লাভস ডাক্তার পরে একজন রোগী দেখছেন, তারপরে সেই গ্লাভসটা বর্জ্য হয়ে যাচ্ছে, সেই গ্লাভসটা আবার বাজারে বিক্রি হচ্ছে। এই গ্লাভসটা কেনা হয়েছিল কার টাকায়? আপনার টাকায়, আমার টাকায়। গ্লাভসটা বর্জ্য হয়ে যাওয়ার পরে পাচার হচ্ছে, বিক্রি হচ্ছে কালোবাজারে, তার টাকাটা যাচ্ছে কার ঘরে? তাহলে আপনার আমার টাকা ঘুরিয়ে যাচ্ছে কার ঘরে? সন্দীপ ঘোষের। আচ্ছা, সন্দীপ ঘোষ এই টাকাটা পাওয়ার পরে কি একা নিয়ে নিচ্ছেন, নাকি সন্দীপ ঘোষ কাউকে কাউকে এই টাকাটার ভাগ দিচ্ছেন? দেবাশিস সোম কি ভাগ পান? স্বাস্থ্য সচিব কি ভাগ পান? শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কি ভাগ পান? স্বাস্থ্যমন্ত্রী কি ভাগ পান? প্রশ্নগুলো উঠে যাচ্ছে। আমি নির্দিষ্ট করে এদের কাউকে হ্যাঁ ভাগ পান বলতে পারি না, সে রাইট আমার নেই,
কিন্তু প্রশ্নগুলো তো উঠে যাচ্ছে যে এরা ভাগ পান কি না। একইভাবে এত বড় একটা কাজ পুলিশি সহায়তা ছাড়া সম্ভব না। মৃতদেহের সঙ্গে সহবাস করে পর্নোগ্রাফির ছবি তোলা হচ্ছে এবং সেটা পর্নো ফিল্ম হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে। আপনি মানে নোংরামি এই শব্দটাকে যতবার ব্যবহৃত হতে দেখেছেন আপনার গোটা জীবনে, তার সমস্ত বারেরটা যোগ করলেও বোধহয় এই নোংরামিটার মাত্রায় পৌঁছবে না। তাহলে এই রকম পাপ আমাদের রাজ্যের মাটিতে সংগঠিত হচ্ছে এবং তার সঙ্গে রাজ্য প্রশাসনের একটা বৃহৎ অংশ জড়িত, সরকারের একটা বৃহৎ অংশ জড়িত, বা সরকারি প্রশাসনের একটা বৃহৎ অংশ জড়িত। তার অনিবার্য পরিণতিতে টালা থানার ওসি সন্দেহভাজন হবেন। আর সন্দীপ ঘোষ যে অপরাধী সে তো প্রথম থেকেই স্পষ্ট। বেশ, আমি তিনটে প্রসঙ্গে আসব। মুখ্যমন্ত্রীর ঠিক তিনটে ধাপ। প্রথম, একেবারেই উনি বললেন এই যে মেডিকেল কলেজের যে স্বাস্থ্য ব্যবস্থা, এ তো ঘুঘুর বাসা, এ বাম আমল থেকে। দ্বিতীয়, তিনি বলছেন যে দোষীদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, আমি কাউকে চিনি না। তৃতীয়, মানুষ চাইলে আমি পদত্যাগ করতে পারি। আমি পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রচুর অঙ্ক কষেছি। আর আমার রামকৃষ্ণ মিশন স্কুলে, সেন্ট জেভিয়ার্স কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের ছাত্র হিসেবে আমার সুনাম ছিল। আমি জীবনে কোনো দিন এত কঠিন ভাব সম্প্রসারণ পাইনি যে দোষীরা আমার বন্ধুও না, দোষীরা আমার শত্রুও না। এই বাক্যবন্ধ মুখ্যমন্ত্রীর মুখ থেকে নির্গত, সেটার ভাব সম্প্রসারণ যদি কাউকে করতে দেওয়া হয়, আপনাকে, অন্য কোনো টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্করকে, তাহলে আপনাদের যোগ্যতা নেই এটার ভাব সম্প্রসারণ করান। আমি দোষীদের বন্ধুও না, আমি দোষীদের শত্রুও না, তাহলে আমি দোষীদের কে? এ ভাব সম্প্রসারণ, কিংবা এটাকে যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলায় ফেলে কেসি দাসকে ডেকে নিয়ে আসা হয়, তাহলে তিনিও বোধহয় এই অঙ্কটার সমাধান দিতে পারবেন না। তাই মুখ্যমন্ত্রী যা বলেছেন তার সমাধান মুখ্যমন্ত্রীর কাছে নেই, এবং ভারতবর্ষ পৃথিবীর কোনো ম্যাথমেটিশিয়ানের কাছে, কোনো সাহিত্যের ছাত্রের কাছে নেই। সুতরাং যার কোনো সমাধান নেই, তা নিয়ে কোনো প্রশ্নও হয় না। সুতরাং আপনার প্রথম প্রশ্নটা আমি জাস্ট এড়িয়ে যাচ্ছি, উত্তর দিচ্ছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে জনগণ চাইলে আমি পদত্যাগ করব। তখন জনগণ কি করে প্রমাণ করবে জনগণ চাইছে? জনগণ তো রাস্তায় প্রতিদিন স্লোগান দিচ্ছে, দফা এক দাবি এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। জনগণ তো রাস্তায় প্রতিদিন স্লোগান দিচ্ছে, দফা এক দাবি এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আমরা রাজনৈতিক দল হিসাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করিনি, দাবি করছিও না। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দায় তো স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার দায় তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তাহলে জনগণ চাইলে আমি পদত্যাগ করব, আর কি করে জনগণ চাইবে? উনি পদ বলে দিন যে জনগণ গণ ইমেল করুক, দেখা যাক জনগণ করে কিনা। উনি বলে দিন যে জনগণ গণস্বাক্ষর করে জমা দিক, দেখি জনগণ করে কিনা। অথবা উনি একটা গণভোট সংগঠিত করুন। কি করে এটা বলা যাবে যে জনগণ এটা চায়? কি করে বলা যাবে? হাউ? আমি বুঝতে পারছি না। ফলে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তার উত্তর আমি দিতে পারি না। তাই আপনার দ্বিতীয় প্রশ্নটাকেও আমি কেটে দিলাম। না, একেবারেই। মুখ্যমন্ত্রী গতকাল রাত একদম 12টায় জুনিয়র ডাক্তারদের বেরিয়ে যাওয়ার পর তিনি বললেন যে এই বর্ষা বাড়ছে, ডেঙ্গু আসবে, ম্যালেরিয়া হবে, বিভিন্ন জায়গায় রোগী বাড়বে, রোগী মৃত্যু অলরেডি হচ্ছে, কাজে ফিরুন। ডাক্তারদের কাজে ফেরার আবেদন। কোথায়? আমি তো দেখছি সব মিউনিসিপ্যালিটি এলাকায় অজস্র ফ্লেক্স লাগিয়ে দিয়েছে
চারধার পরিষ্কার, ডেঙ্গু আর আসবে না এবার। এরা মুখ্যমন্ত্রীর অনুমতি নেয়নি ফ্লেক্স বানানোর আগে? সব মিউনিসিপ্যালিটি তো তৃণমূল চালায়। মুখ্যমন্ত্রী বলছেন বর্ষা বাড়ছে, ডেঙ্গু আসবে, আর মুখ্যমন্ত্রীর দল পরিচালিত পৌরসভা পঞ্চায়েত চতুর্দিকে ফ্লেক্স লাগিয়ে ভরিয়ে দিয়েছে চারধার পরিষ্কার, ডেঙ্গু আর আসবে না এবার। তাই কি মুখ্যমন্ত্রীর দল মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছে না? এটা ঠিক মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন হওয়া উচিত, আমার কাছে না। বেশ, আমি আজকের সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে আসবো। একেবারে যা এখনো পর্যন্ত সম্পূর্ণটা বেরোয়নি, কিন্তু নতুন আইনজীবী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিংহ যা বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কাজে ফেরার বিষয়। জুনিয়র ডাক্তাররাও অনড় যে প্রত্যেকটি প্রতিশ্রুতি আকারের হয়েছে, মিনিটস লেখা রয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকরী না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এভাবে যদি আন্দোলন চলে তাহলে তো হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে কিনা সেটা আপনি সহমত কিনা সেটুকু আমাদের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে বুঝতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা। কারণ 93,700 হচ্ছে সিনিয়র ডাক্তার রাজ্যের গোটা স্বাস্থ্য পরিকাঠামো, আর 7,000 হচ্ছে জুনিয়র ডাক্তার, মানে 7%। আচ্ছা, আপনি কোনো একটা অফিস কাছারি দেখাতে পারবেন, খোদ প্রধানমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর দেখাতে পারবেন যেখানে 7% লোক পার ডে অ্যাবসেন্ট হয় না? আমি তো ব্যাংকে চাকরি করেছি, ব্যাংকে 7% লোক পার ডে অ্যাবসেন্ট হয়নি। আপনারা এই যে আপনাদের এই কাজের জন্য প্রচুর অফিসে যান, 7% লোক অ্যাবসেন্ট দেখেন না? আপনি ধরে নিন না জুনিয়র ডাক্তাররা অ্যাবসেন্ট, কাজ হবে না। তাহলে মুখ্যমন্ত্রীর দপ্তরে 7% অ্যাবসেন্ট হলে কাজ হয় না তো? 7% সেইটাকে ভিলেন বানানোর এত প্রয়াস কেন? আমি তো জুনিয়র ডাক্তারদের কুর্নিশ জানাচ্ছি। যদি ওরা আমার চাইতে বয়সে বড় হতো, আমি ওদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে প্রণাম করতে রাজি হতাম, যদি ওরা সেই প্রণাম গ্রহণ করে। যে পশ্চিমবাংলাকে লড়াইয়ের একটা নতুন ব্যাকরণ শেখাচ্ছে ওরা, পশ্চিমবাংলাকে লড়াইয়ের একটা নতুন জার্নিতে নিয়ে গেছে ওরা, পশ্চিমবাংলাকে একটা নতুন নবজাগরণ দেখিয়েছে ওরা। সেই রামমোহনেরা বলে নবজাগরণ আমরা দেখিনি, কিন্তু এক বাংলার নতুন নবজাগরণ। প্রত্যেক দিন নতুন নতুন স্লোগান আবিষ্কার হচ্ছে, নতুন নতুন গান বাঁধা হয়েছে। এই এক মাস কয়েক দিনে যত কবিতা লেখা হয়েছে, গত 50 বছরে সেই খাদ্য আন্দোলনের সময় ছাড়া অন্য কোনো 1 মাস 7 দিনে এত কবিতা লেখা হয়নি। এই 1 মাস 7 দিনে যত গান বাঁধা হয়েছে, যত গান গাওয়া হয়েছে গত 50 বছরে, আর কখনো এত কম সময়ে এত গান তৈরি হয়নি। হ্যাঁ, এটা ঠিক, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা জানতাম না। এখন সোশ্যাল মিডিয়া আছে, আমরা জানছি। কিন্তু ইতিহাসের তো ছাত্র আমরা, ইতিহাস থেকে তো কিছুটা জানতে পারতাম। আমরা এই লড়াইয়ে অভিভূত, আপ্লুত। এই রকম একটা লড়াই যারা দিতে পারে, তারা অনেক কিছু বদলে দিতে পারে বলে আমি বিশ্বাস করি। ফলে তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে কেন? সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের সাথে আছেন, এবং সিনিয়র ডাক্তাররা প্রায় প্রত্যেকে 8 ঘন্টার জায়গায় 10, 12, 14, 16, 18, 20 ঘন্টা পরিশ্রম করছেন। এখন পর্যন্ত 2টো কেস ছাড়া বাকি কোনো কেসে মৃতের পরিবারও অভিযোগ করেনি যে ডাক্তার দেখেননি। একটি কেস, যেটি হচ্ছে দুর্ঘটনার কেস,
নদিয়া জেলা থেকে এসছিল, এবং নদিয়া জেলা থেকে এই পর্যন্ত সম্ভবত নবদ্বীপ নাকি, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, নবদ্বীপ থেকে এই পর্যন্ত আসার পথে একটা সরকারি পরিষেবা কেন্দ্র পাওয়া গেল না যেখানে সিটি স্ক্যান হতে পারে। অথচ মুখ্যমন্ত্রী একটা সময় প্রায় রোজ একটা করে সুপার স্পেশালিটি হাসপাতালের ঘোষণা করতেন, সেগুলো সব উবে গেল কোথায়? সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ স্ক্যান করার জায়গা নেই, সিটি স্ক্যান হয় না, তাহলে সেটা কিসের স্পেশালিটি আর কিসের স্পেশালিটির উপরে সুপারলেটিভ ডিগ্রি পায়? কেন পায়? সুপারলেটিভ ডিগ্রি পাওয়ার মিনিমাম কন্ডিশনটি, এবং এতখানি রক্তক্ষরণ দুর্ঘটনায় মোটরসাইকেলে, এবং এতক্ষণ সময় যে সময়টা আসতে লেগেছে প্রায় 3 ঘন্টা, সেই গোটা সময়টা জুড়ে চিকিৎসা না পাওয়ার ফলে সিনিয়র ডাক্তাররা বলেছেন সেই পেশেন্ট যখন এসে পৌঁছেছে তখন আর কিছু করার ছিল না। এবার এটাকে সিনিয়র ডাক্তারদের ঘাড়ে ফেলে দেওয়া হলো, জুনিয়র ডাক্তারদের ঘাড়ে ফেলে দেওয়া হলো। দুর্ঘটনাটায় চোট লেগেছে মাথায়, তো কমন ম্যান, লেম্যান বোঝে মাথায় চোট লাগা মানে ইন্টারনাল হ্যামারেজ হওয়া, ব্লাড ব্লক হয়ে যাওয়া, আর তার সঙ্গে মুখের অর্ধেকটা জায়গা ক্ষয়ে গেছে এবং তার থেকে প্রচুর রক্ত বেরিয়েছে, অনেকেই সেই ছবি দেখেছেন। তাহলে সেই পেশেন্টটার মারা যাওয়া ডাক্তারদের গাফিলতি। যে কোনো মৃত্যু দুঃখের, এই মৃত্যুটাও দুঃখের, কিন্তু আপনি নবদ্বীপ থেকে আরজি কর অবধি তাকে আসতে হলো কেন? এই প্রশ্নটাকে বাদ দিয়ে এই দুঃখটাকে শেয়ার করতে পারা সম্ভব? আর আরেকটি কেসে একই অভিযোগ হয়েছে, কিন্তু বাকি কোনো কেসে এই অভিযোগ হয়নি, এবং মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দেবার ঘোষণা করলেন। লিস্টে 1 নম্বর যার নাম ছিল, কোচবিহার জেলার শিবম বলে একটি বাচ্চা ছেলে মারা গেছিল, সেই ছেলেটির পরিবার কিন্তু 2 লাখ টাকা প্রত্যাখ্যান করে বলল যে ডাক্তারদের গাফিলতিতে আমার সন্তানের মৃত্যু হয়নি। কত বড় থাপ্পড় খেলেন বলুন তো? এত বড় থাপ্পড় খাওয়ার পরেও যদি আপনি সোজা না হন, তাহলে ঠিক কি কি পড়লে পরে আপনি সোজা হবেন? মানুষ তো সেটার গবেষণা করা শুরু করবে। বেশ, আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, একেবারে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কুণাল ঘোষ তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, এবং তার প্রেক্ষিতেই কলতান দাশগুপ্ত ছাত্র নেতা, যুব নেতা গ্রেপ্তার হলেন, এবং তারপরে তাকে মুক্তি দেওয়া হলো। আমি বললাম, কুণাল ঘোষ ওই ভিডিওর লিঙ্কে উপরে লিখেছিলেন যে বিরোধীরা বললেই সব সত্যি, তৃণমূল বললেই সব মিথ্যে। এই তো সেই অডিও। কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে পুলিশের উচিত তদন্ত করা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষ ভিডিওটা পেলেন কোত্থেকে? অডিওটা পেলেন কোত্থেকে? তার মানে এই অডিও যারা সাপ্লাই করে তার সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক আছে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে আমার এবং আপনার ফোন আলাপ রেকর্ড করবে, করতে পারে, আইনসম্মত অধিকারে। রাজ্য সরকার যদি মনে করে করতে পারবে, এনআইএ যদি মনে করে করতে পারবে, সিবিআই যদি মনে করে করতে পারবে। এরকম কতগুলো সংস্থা আছে যারা মনে করলে করতে পারবে, আইনগত অধিকার। কুণাল ঘোষ তার কোনোটায় পড়েন না। তাহলে কুণাল ঘোষ এই যে রেকর্ডেড অডিও, সেই রেকর্ডেড অডিও পেলেন কোথা থেকে? যেখান থেকে পেলেন তারা কি এটা করবার অথরিটি? তাহলে তো সব মানুষকে অধিকার দিয়ে দেওয়া হচ্ছে যে কেউ যে কারো ফোন হ্যাক করতে পারে। মানে আপনি আমার ফোন হ্যাক করতে পারেন, আমি ওর ফোন হ্যাক করতে পারি, ও আরেকজনের ফোন হ্যাক করতে পারে। এই অধিকার কি দেশের আইন দিয়েছে? আমি যতদূর জানি দেয়নি। তাহলে যদি না দিয়ে থাকে, তাহলে কুণাল ঘোষকে হেফাজতে না নিলে প্রশ্নটার উত্তর মিলবে না যে এই ফোনটা কোথায় রেকর্ড হয়েছে, কি সিস্টেমে রেকর্ড হয়েছে, পেগাসাস
এআই প্রযুক্তিতে কণ্ঠস্বর চেনা হয়েছে। আপনি ভাবুন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মেলাতে সম্ভবত 1 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। কাকুর কণ্ঠস্বরের ভয়েস নমুনা নেওয়া হয়েছিল, ভয়েস স্যাম্পেল। আজও আমরা জানি না কেউ ওটা কাকুর কণ্ঠস্বর কিনা। সিবিআই এর মতো দেশের 1 নম্বর তদন্তকারী সংস্থা, সর্বোচ্চ সংস্থা, তাদের লাগছে 1 বছর। আর কলকাতা পুলিশের সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার কলতানের কণ্ঠস্বর চিনতে সময় লাগলো 24 ঘন্টারও কম। এই অত্যাধুনিক প্রযুক্তি যদি সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের থানায় থেকে থাকে, তাহলে পরে সিবিআই ওদের থেকে সেটা ধার নিয়ে কাকুর কণ্ঠস্বরটা আজ বিকেলে জানিয়ে দিক। কেন 1 বছর অপেক্ষা করছি আমরা কাকুর কণ্ঠস্বরের জন্য? তাহলে এই যে এত কম সময়ের ভেতরে কণ্ঠস্বরের মানুষকে চিহ্নিত করে দেওয়া গেল, সে কলতান হোক, সুরতান হোক, সঞ্জীব হোক, রঞ্জীব হোক, রাজীব হোক, যে কেউ হোক, এই ব্যাপারটা ঘটল কি করে সেটার উত্তর তো কলতান দিতে পারবে, এই কুণাল ঘোষ দিতে পারবে। 2, কুণাল ঘোষ এই অডিওটা যখন পোস্ট করেছেন, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা যখন ডায়েরি লিপিবদ্ধ করেছে, এই দুটো টাইম ম্যাচ করলে দেখা যাচ্ছে যে ডায়েরিটা আগে হয়েছে অভিযোগটা। তাহলে যেটা অভিযোগ হয়ে গেছে, তাহলে পুলিশ তার আগে ওটা পেয়ে গেছে ধরে নিতে হবে। তাহলে পুলিশ তার আগে যদি পেয়ে গিয়ে থাকে, তাহলে ওটা কুণাল ঘোষ পেল কি করে? তাহলে কি কুণাল ঘোষ পুলিশের প্রতিনিধি? সেটা হলেও কুণাল ঘোষের হেফাজতে যাওয়া দরকার তদন্তের জন্য। সুতরাং কুণাল ঘোষকে হেফাজতে না নিলে এই তদন্তটা সম্পূর্ণ হবে না। সেটা করবার মতো শুভবুদ্ধি এই প্রশাসনের কাছ থেকে আমি প্রত্যাশা করি না। আপনারা প্রত্যাশা করলে আপনাদের চ্যানেল থেকে দাবি করুন।